আজকে মেইনলি আমি দুটো ঘটনা শেয়ার করব। ফার্স্টের ঘটনাটা আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। ওনার নাম সজীব সজীব আহমেদ। উনি রিসেন্টলি একটা রিনাউন্ড মেডিকেল কলেজ থেকে ওনার ইন্টার্নশিপ শেষ করেছেন। অ্যান্ড আমি মোটামুটি ঘটনাটি শুনেছি প্রায় বছর খানেক আগে। তো আমি আমার শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, সকলকে সালাম জানিয়ে আজকের ঘটনাটি শুরু করছি। ঘটনাটি মূলত বিগত ২ থেকে ২.৫ বছর আগে ঘটেছে। তখন উনি নতুন বলতে পারেন। তো আমি নাম নিচ্ছি না কোন মেডিকেল কলেজ বা কী, সেরকম কিছু বলছি না। তো ফার্স্ট অফ অল উনি যখন মেডিকেল কলেজে ইন্টার্নশিপ শুরু করেন, ওনার সেরকম কোনো মেস বা থাকার জায়গা ছিল না। তো উনি ওনার কাজিনের বাসায় থাকতেন। তো প্রায় রাতেই আসলে ওনার বস বা ওনার যে টিচার ছিলেন, ওনার সাথে বিভিন্ন কি বলে ওইটাকে, মোবাইল মানে মুভমেন্টে যাইতেন আর কি, বা হচ্ছে রেকিতে যাইতেন, বিভিন্ন ওয়ার্ডে যাইতেন সেটা চেক করার জন্য আর কি। তো এরকমই একদিন জুলাই মাসের ঘটনা, আমার যতটুকু মনে পড়ে জুলাই মাসের ঘটনা। উনি এরকম একদিন ওনাকে ওনার বস বললেন যে আজকে আমি থাকছি না, সো তুমি রাত ১২টা অথবা ১১টার দিকে একবার চেক করে এসো ওয়ার্ডে গিয়ে। তো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। উনি মোটামুটি সারাদিনে কাজকর্ম শেষ করে মোটামুটি রাত তখন ৮টা বা ৮:৩০ বাজে উনি ওনার টিচারের সাথে, আমি ওনার নামটা বলছি, ওনার নাম হচ্ছে আফজাল রেজা, মোহাম্মদ আফজাল রেজা স্যার। উনি আচ্ছা, আমি ওনার ডিটেলসে না চাই। তো যাই হোক, উনি ওনার স্যারের সাথে কথাবার্তা এবং বাকি পেশেন্টদের বিষয়ে আলাপ আলোচনা করে ওনাকে বিদায় দিয়ে দেন। তো যথারীতি উনি ওনার কাজকর্ম শেষ করে রাত 10:30টার দিকে ডিনার কমপ্লিট করেন। অ্যান্ড তখনই বেরিয়ে পড়েন ভিজিটে যাওয়ার জন্য। তো উনি ধীরে ধীরে ওনার যে চেম্বারটা ছিল বা ওনার বসের যে চেম্বারটা ছিল, সেখান থেকে মোটামুটি প্রায় 10 মিনিটের দূরত্বে ওনার দায়িত্বে যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো ছিল আর কি। তো উনি ওখান থেকে রওনা দেন রাত 10:30টার পরে, মোটামুটি প্রায় 11টার কাছাকাছি। এবং সেখানে যান ওয়ার্ডে। মোটামুটি সিরিয়াল অনুযায়ী 10 নম্বর, 11, 12 এবং 13 নম্বর, এই 4টা ওয়ার্ডের দায়িত্ব ছিল তার। তো তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে দেখেন কিছু নার্স সেখানে ঘোরাঘুরি করছে ফাইল নিয়ে, এবং 2-1 জন বসে আছে। তো উনি শুরুতে 10 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ডটা ভিজিট করেন, সেখানে সবার সাথে কথাবার্তা বলেন, চেক করেন। অ্যান্ড 11:30টার মধ্যে উনি ওখান থেকে বেরিয়ে আসেন। তো ওনার একটু স্মোকিংয়ের অভ্যেস ছিল। তো উনি ওখান থেকে বেরিয়ে এসে ওনার যেটা প্রয়োজন উনি সেটা কমপ্লিট করে আবার ওয়ার্ডের দিকে যান। তো তখন প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছে। এর মধ্যে উনি আবার ওনার ফ্যামিলি মেম্বারদের সাথেও কথাবার্তা বলেন ফোনে, ওনার যাবতীয় যা যা কাজ উনি সেটা করতে থাকেন। তো পরবর্তীতে উনি 12 নম্বর ওয়ার্ডে যান। 12 নম্বর ওয়ার্ড কমপ্লিট করে যখন বের হন, তখন ওনার কাছে ওনার চোখে একটা জিনিস পড়ে। সেটা হচ্ছে যে 13 নম্বর ওয়ার্ডটা 12 নম্বর ওয়ার্ডের জাস্ট অপোজিট সাইডেই ছিল। সেখানে দরজাটা খোলা এবং ভেতর থেকে হলুদ রঙের একটা আলো আসছে। তো উনি এটা খেয়াল করে ওখান থেকে চলে যান, উনি আর ভেতরে ঢোকেননি। তো উনি যখন ওনার রুমে ফিরে আসেন, তখন ওনার মাথায় হিট করে যে 13 নম্বর ওয়ার্ডটা তো আসলে কোনো রোগী রাখা হয় না, বা খুব একটা রাশ না গেলে ওই ওয়ার্ডে কেউ থাকেও না, তাহলে ওই রুমে আলো কেন চলছে? তো উনি যথারীতি ওখান থেকে আবার উঠে পড়েন যে যাই চেক করে আসি। তো উনি যখন বের হন ওনার রুম থেকে, তখন মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে। জুলাই মাসেরই ঘটনা, বৃষ্টি শুরু হয়েছে, বেশ মুষলধারে বৃষ্টি। তো ওনাকে মোটামুটি একটুখানি রাস্তা পার হয়ে যেতে হবে, যেখানে বেশ ভালোভাবেই উনি ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। তো উনি একটু ওয়েট করেন। তো কিছুক্ষণ ওয়েট করতে প্রায় ঘন্টাখানেকের মতো বৃষ্টি চলে, এবং কিছুটা যখন ধীরে চলে আসে গুড়ি বৃষ্টি, তখন উনি ওখানে ধীরে ধীরে যাওয়া শুরু করেন। তো যাই হোক, উনি সেখানে যান এবং যাওয়ার পরে দেখেন 13 নম্বর ওয়ার্ডের পাশে যে টেবিল চেয়ারগুলো রাখা ছিল রিসেপশন, ওখানে 2 জন নার্স ঘুমিয়ে আছেন টেবিলের উপর মাথা রেখে, এবং একজন ফাইল চেক করছেন। তো উনি তাদেরকে কিছু না বলে উনি 13 নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকেন, এবং যথারীতি তখনও লাইট জ্বলছিল। তো 13 নম্বর ওয়ার্ডে উনি আমাকে যতটুকু বলেছেন যে টোটাল 6টা বেড ছিল। তো উনি ভেতরে যাওয়ার পরে বেশ খানিকটা ভেতরে যখন ঢুকে পড়েন, তখন দেখেন যে 5টা বেড খালি, এবং একটাতে একজন মানুষ, বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। বাট ওনার মুখে কোনো অক্সিজেন মাস্ক অথবা স্যালাইনের যে ইঞ্জেকশনগুলো পুশ করা হয় সেগুলো কোনো কিছুই নেই, বাস উনি শুয়ে আছেন। তো উনি যখন ধীরে ধীরে কাছে যান, তখন দেখছেন যে মহিলা খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছেন। তো উনি একটু দাঁড়িয়ে পড়েন, ওখানে দাঁড়িয়ে পড়ে আশেপাশে দেখার চেষ্টা করেন যে কেউ আছে কিনা, বা মহিলার সাথে কেউ আছে কিনা। হয়তো বা উনি চিন্তা করেন সারাদিনে হয়তো অনেক রাশ গেছে,
অন্য ওয়ার্ডে জায়গা না পেয়ে ওনাকে এই জায়গায় রাখা হয়েছে। তো যাই হোক, উনি এদিক ওদিক তাকান এবং এই মুহূর্তে উনি একটা জিনিস লক্ষ্য করেন যে মহিলা খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, এবং উনি ওখানে দাঁড়িয়েই কিছুটা কাউন্ট করতে থাকে যে ঠিক কতক্ষণ পর পর উনি নিঃশ্বাস নিচ্ছে। তো উনি কাউন্ট করে যেটা দেখেন যে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড পর পর উনি নিঃশ্বাস নিচ্ছে এবং ওনার শরীরে একটা মুভমেন্ট হচ্ছে। তো উনি বেশ মানে চিন্তায় পড়ে যান যে হয়তো অনেক বয়স্ক মানুষ, কোনো প্রবলেম হয়েছে কিনা, এবং অক্সিজেন মাস্কও নেই। তো উনি সরাসরি তার কাছে চলে যান এবং তার পালস চেক করেন। তো পালস তখন আসছিল না। মানে আসছিল না বলতে খুব ধীরে ধীরে আসছিল। তো উনি কাছে যান, ওনাকে দু একবার ডাকার চেষ্টা করেন, ওনার কোনো প্রবলেম হচ্ছে কিনা উনি সেটা জিজ্ঞেস করেন, বাট মহিলা কোনো সাড়া শব্দ দেন না। তো একটু পরে উনি পালস চেক করতে করতেই কিছুটা আনমনা হয়ে যান, এদিক ওদিক তাকাতে থাকেন যে কেউ আছে কিনা। দু একবার উনি ডাকও দেন যে কেউ আছেন কিনা ওনার সাথে, বাট কোনো রেসপন্স আসে না। তো একটা সময় মহিলা চোখ খোলেন এবং খুব মায়া ভরা চোখে সজীব ভাইয়ের দিকে তাকান, এবং সজীব ভাই তখন কিছুটা মানে নিশ্চিন্ত হন যে না, উনি বেঁচে আছেন বা উনি সুস্থ আছেন। তো উনি ওনার মাথায় হাত বোলাতে বোলাতে অনেক কিছু জিজ্ঞেস করেন, ওনার নাম, বাসা কোথায়, বা ওনার কোনো ফ্যামিলি মেম্বার আশেপাশে আছে কিনা উনি এগুলো জিজ্ঞেস করতে থাকেন, বা ওনার কষ্ট হচ্ছে কিনা উনি জিজ্ঞেস করেন। বাট মহিলা কোনো রেসপন্স করে না, শুধু ছলো ছলো চোখে ওনার দিকে তাকিয়ে আছে এবং মানে বেশ মায়া ভরা চোখে তাকিয়ে আছে। তো উনি অনেকবার জিজ্ঞেস করার পরে তাড়াতাড়ি যখন দেখছে কোনো রেসপন্স করছে না, উনি তাড়াতাড়ি ওয়ার্ড থেকে বের হয়ে আসেন এবং নার্সদেরকে বলেন যে ভেতরে একজন পেশেন্ট আছে, ওনার মানে আমি এই ধরনের রেসপন্স পেয়েছি বা এরকম এরকম ঘটনা ঘটেছে, তো আপনারা কাইন্ডলি আসেন এবং একটু চেক করেন আমার সাথে। তো এই কথাটা শুনে ওখানে যে নার্স ছিলেন উনি বেশ মানে হকচকিয়ে যান যে স্যার কী বলছেন, 13 নম্বর ওয়ার্ডে তো কোনো রুগী নেই, এবং আজকে সারাদিন কোনো রাশও যায়নি যে আমরা ওই মানে ওয়ার্ডে কাউকে রাখবো। তো উনি বলেন যে না, আমি মাত্রই গিয়েছিলাম এবং একজনকে দেখতে পেলাম, উনি এখানে শুয়ে আছেন, বয়স্ক একজন মহিলা, প্লিজ তাড়াতাড়ি আসেন। তো এটা বলার পরে ওই নার্স যিনি বসেছিলেন, তো উনি ওনার পাশে থাকা বাকি দুজন নার্সকে আসলে কিছুটা ডাকার চেষ্টা করেন, হাত দিয়ে ঝাঁকি দিয়ে ডাকার চেষ্টা করেন, এবং তারা যখন ওঠে তখনও সজীব ভাই বলতে থাকে যে আপনার প্লিজ তাড়াতাড়ি আসেন, এই রুমে একজন আছে, ওনার প্রবলেম হচ্ছে সামহাউ, আপনারা একটু হেল্প করেন। তো ওনারাও ভয় পেয়ে যায়, বাকি দুজন যারা মানে ঘুম থেকে উঠেছে মাত্র। তো মানে প্রথমে যেতে চাচ্ছিলেন না, তারপরে সজীব ভাইয়ের জড়াজড়িতে ওনারা যান, ভেতরে যান, এবং যাওয়ার পরে অদ্ভুত একটা ঘটনা ঘটে। ভেতরে কেউ ছিল না, এবং ওই ফ্লোরটা ছিল 4 তলার ওপরে, অ্যান্ড এক্সিট একটাই, এন্টার অ্যান্ড এক্সিট একটাই। সো ওনারা ভেতর যাওয়ার পরে কাউকে দেখতে পায় না। তো নার্সরা চুপচাপই ছিল তখন, তারা কোনো কথা বলছিল না। সজীব ভাইও বিষয়টা দেখে একটু অবাক হয়ে যান যে কী ব্যাপার। তো ওনারা যখন বেডের কাছে যান তখন দেখতে পারেন যে ওখানে যে বালিশ রাখা এবং বিছানার চাদর, ওইটা কিছুটা এলোমেলো অবস্থায় আছে, এবং বালিশে কেউ মাথা রাখলে যেরকম একটা পরিস্থিতি হয় বা যেরকম একটা ভাব থাকে, ওই রকম একটা অবস্থা আছে। তো মনে হচ্ছিল যে কেউ একজন একটু আগে এখানে শুয়েছিলেন বা ছিলেন। তো এটা দেখার পর নার্সরা বলেন যে স্যার, আমার মনে হয় এখান থেকে আমাদের বের হয়ে যাওয়া উচিত, আমরা একটু বের হই। ওনার ভয় পাচ্ছিলেন। তো সজীব ভাই বিষয়টা বুঝতে পারেন এবং সেখান থেকে বের হয়ে আসেন। আসার পরে উনি সাথে সাথে ওনার যে টিচার রেজা স্যার, ওনাকে ফোন করেন। তো ওনাকে ফোন করার পরে রেজা স্যার মানে পুরো ঘটনা যখন বলেন, তো রেজা স্যার একটু চুপ হয়ে যান কিছুক্ষণের জন্য, এবং চুপ হয়ে যাওয়ার পরে বলে যে দেখো সজীব, হয়তোবা তুমি সারাদিন অনেক দৌড়দৌড়ির উপরে ছিলা, তোমার অনেক স্ট্রেস গেছে, তুমি রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও, এবং রেস্ট নেওয়ার পরে তুমি পাশেই তো মর্গ, তুমি একটু ওখান থেকে চেক করে এসো, হ্যাঁ, ওইটা একটু ঘুরে এসো। তো সজীব ভাই রুমে ফিরে আসেন, এবং কিছুক্ষণ পরে ওনার বস আবার ওনাকে ফোন করে। তো ওনার বসের মাথায় এরকম জিনিস ঘুরছিল যে হয়তোবা সে নতুন ইন্টার্ন হিসেবে আসছে, আজকেই এরকম ফার্স্ট হয়েছে যে সে একা একা ভিজিটে বের হয়েছে, তো সে হয়তোবা কোনো একটা কারণে ভয় পেয়েছে বা এরকম কিছু, হয়তোবা তার মাথায় অন্য কিছু চিন্তা ঘুরতেছে, সে ভয়ে আছে। তো তার বস তাকে অনেকভাবে বোঝায় যে দেখো সজীব, ভয় পাওয়ার কিছু নাই, এরকম আসলে হয়, তুমি স্ট্রেসের মধ্যে ছিলে, আজকে আমি নাই, তো তুমি ওখান থেকে কোনো নার্স অথবা কোনো যদি বয় থাকে তুমি ওদেরকে নিয়ে মর্গটা চেক করে আসো। তো সজীব ভাইয়ের তখন একটু বিষয়টা ইগোতে লাগে, উনি ইয়াং বয়সের অনেক, তখন তো ইগোতে লাগে যে আমাকে মনে করতেছে হয়তো আমি ভয় পাইছি বা ভীতু, এই ধরনের জিনিস চিন্তা করে তিনি বললো না স্যার, কোনো প্রবলেম নাই, আমি একাই যেতে পারবো, হয়তো বা আসলে আমি ভুল কিছু দেখছি। তো এইভাবে বলে উনি প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে ওখান থেকে বের হয়ে যান। তো তখন প্রায় রাত 1:45টার মতো বাজে। তো উনি ধীরে ধীরে মর্গের দিকে যেতে থাকেন, এবং হুট করে তখন আবার মানে বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি শুরু হয়। তো উনি ওই 13 নম্বর মানে ওয়ার্ডের কাছে গিয়ে কিছুক্ষণ ওয়েট করে, এবং নার্সরাও তখন জায়গায় ছিল এবং অনেকক্ষণ ধরে তাকিয়েছিল সজীব ভাইয়ের দিকে যে উনি আবার কিছু বলবেন কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা ওনার।
তো কিছুক্ষণ ওয়েট করার পরে, প্রায় 10-15 মিনিট ওয়েট করার পরে যখন বৃষ্টি থামে, উনি বের হয়ে যান মর্গের দিকে যাওয়ার জন্য। তো যখন মর্গের দিকে যান, মর্গের দরজাটা, মানে মর্গটা বেশ পুরনো ছিল আর কি, চারিদিকে শ্যাওলার মতো জমে গিয়েছে, অ্যান্ড বৃষ্টির কারণে বেশ পরিবেশটাও ওই রকমই ছিল আর কি, স্যাঁতস্যাঁতে পরিবেশ। তো ওখানে লোহার একটা দরজা ছিল এবং বাইরে থেকে ছিটকানি দিয়ে তালা ঝুলিয়ে রাখা ছিল। তো তালা জাস্ট ঝুলিয়ে রাখা, আটকানো ছিল না। তো উনি সরাসরি গিয়ে তালাটা খুলে, ছিটকিনি খুলে মর্গের ভেতরে যান, অ্যান্ড ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাকি লাইটের সুইচগুলো অন করেন, অ্যান্ড ভেতরে দেখেন যে ভেতরে 3টা লাশ রাখা আছে, ঢেকে রাখা আছে। তো উনি এদিক ওদিক চেক করেন, জাস্ট ফিনাইল বা ফরমালিন টাইপ বা এই ধরনের কেমিক্যালের কিছু স্মেল তিনি পাচ্ছিলেন আশপাশ থেকে। তো উনি সব কিছু এদিক ওদিক চেক করে যখন বের হয়ে আসবেন, তখন ওনার কাছে মনে হলো যে কেউ একজন মানে বেশ একটা দীর্ঘশ্বাস নিল। তো উনি পেছন ঘুরে তাকালেন, পেছন ঘুরে তাকানোর পরে কোনো মুভমেন্ট উনি দেখলেন না। তো প্রায় 15-20 সেকেন্ড উনি তাকিয়েছিলেন। এর মধ্যে মাঝখানের 3টা বডি পাশাপাশি রাখা, মাঝখানের একটা বডির মুভমেন্ট উনি লক্ষ্য করলেন। তো মনে হচ্ছে কেউ একজন নিঃশ্বাস নিচ্ছে, তার বুকটা ধীরে ধীরে ফুলছে, আবার নিচে নেমে যাচ্ছে, মানে নিঃশ্বাস নিলে যেরকমটা হয় ঠিক ওই মানে সিচুয়েশনটা তিনি দেখলেন আর কি। তো প্রথমে উনি একটু ভয় পেয়ে যান যে কী হচ্ছে বা মানে কী হলো, উনি বুঝতে পারছিলেন না। বাট উনি স্টিল ওইভাবেই দাঁড়িয়ে থেকে তাকিয়েছিলেন বডিটার দিকে, আর একটু পরে আবার সেই বডিটা নিঃশ্বাস নেয়। তো উনি আর এদিক ওদিক কিছু চিন্তা না করে সরাসরি বডিটার কাছে গিয়ে যেই চাদরটা সরান, তখন দেখেন যে ওই সেই বৃদ্ধ মহিলা ওখানে শোয়া, এবং উনি চোখ বন্ধ করে শুয়ে আছেন, চুলগুলো পেকে গেছে, মানে লাইটের কারণে তখন বোঝা যাচ্ছে যে ওনার ফেসটা কীরকম, এবং উনি খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। উনি সাথে সাথে ওনার পালসটা আবার চেক করা শুরু করেন এবং দেখলেন যে খুব ধীরে ধীরে পালস আসছে। তো উনি আর দেরি না করে সরাসরি ওখান থেকে দৌড়ে বের হয়ে আসেন, অ্যান্ড 13 নম্বর ওয়ার্ডে এসে বাকি যে নার্সরা ছিল সবাইকে ডাকাডাকি শুরু করেন যে এরকম কিছু একটা হয়েছে, আই গেস ওখানে একজন জীবন্ত কাউকে রেখে দেওয়া হয়েছে, এরকম কিছু বলেন উনি। তো নার্সরা মানে ভয় পেয়ে যায়, এরকম একটা সিচুয়েশন। তখন রাত মোটামুটি 3টার কাছাকাছি বেজে গেছে অলরেডি। তো যাই হোক, সবাই দৌড়াদৌড়ি শুরু করে, অ্যান্ড যারা বয় ছিল বাকি সবাইকে ফোন টোন করে ডেকে নিয়ে আসা হয়। একজন ক্লিনারও ওখানে থাকতেন, সবাইকে ডেকে নিয়ে এসে মর্গের ভেতরে যাওয়া হয়, এবং আসলেই ওখানে একজন মহিলা ছিলেন যিনি তখনও পর্যন্ত জীবিত ছিলেন। পরবর্তীতে ওখানে ওনাকে নিয়ে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। পরের দিন সকালেই মানে রেজা স্যারকে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, এবং রেজা স্যার পরের দিন সকালেই চলে আসেন এবং পুরো ঘটনাটা দেখেন যে আসলে কী ঘটেছে। এবং ততক্ষণে মানে মর্গের মানে হসপিটালের ভেতরে, মেডিকেলের ভেতরে মানে হই হুল্লোড় চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে যে একজন জীবন্ত মানুষকে মর্গে রেখে দেওয়া হয়েছে, এখানে আসলে ট্রিটমেন্টটা কোন লেভেলে হয় বা আদৌ ঠিকঠাকভাবে এরা ট্রিটমেন্ট করে কিনা, মানে এই ধরনের বিভিন্ন কনফ্লিক্ট অ্যান্ড ঝামেলা শুরু হয়ে গেছে অলরেডি। তো পরবর্তীতে ওনাকে চেক আপ করা হয়, অ্যান্ড মোটামুটি 5-6 দিনের মতো ওনাকে আইসিইউতে রাখা হয়। এবং আইসিইউতে যখন ছিলেন তখন সজীব ভাই প্রায় প্রতিদিনই ওনাকে দেখতে যেতেন। তো 5-6 দিন পরে উনি ধীরে ধীরে সুস্থ হন, এবং একবার মানে 1-2টা করে কথা উনি বলতে পারেন। তো যাই হোক, সজীব ভাই একদিন যান আইসিইউতে এবং ওনার পাশে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন ওনার সাথে। ওনার বাসা কোথায়, ওনার বাসা যতটুকু আমাকে বলেছে ঝিনাইদহর কোনো একটা জায়গায়, এবং উনি খুব রিসেন্টলি ওই এলাকাতে শিফট করেছিলেন। তো এবং ওনার একটা ছেলে আছে, সেই ছেলে হয়তো বা অন্য কোথাও কাজে থাকে, উনি একাই থাকে বাড়িতে। তো এখন কে ওনাকে নিয়ে এসছে হসপিটালে, কিভাবে কি হয়েছে, এই সব কিছুর কোনো বর্ণনাই উনি দিতে পারেন না। তো যাই হোক, এই পার্টটা স্কিপ করি। তো এরপরে ওনাকে ওয়ার্ডে দেওয়া হয়, অ্যান্ড ওয়ার্ডে যখন দেওয়া হয় তখন মোটামুটি উনি সুস্থ, উঠে বসতে পারে এবং খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো করতে পারে নিজের হাতে। তো একদিন সজীব ভাই যান এবং ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে সজীব ভাইয়ের পেছনে একজন এসে দাঁড়ান, এবং ওই মহিলা অনেকক্ষণ ধরে তাকে দেখতে থাকে, এবং পেছনে যখন তাকান দেখেন যে একজন ছেলে দাঁড়িয়ে আছে, এবং সেও বেশ কাঁদো কাঁদো ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তো উনি বুঝতে পারেন হয়তো বা উনি ওনার ছেলে হতে পারে। তো জিজ্ঞেস করেন, ওনার সাথে অনেক কথা বলেন, সব কিছু বোঝেন যে না আসলে উনি ওনার ছেলে, উনি অনেক দূর থেকে এসছেন। এখানে অনেক মানে কথাবার্তা বা কনভারসেশন হয়, অ্যান্ড এভাবে 1-2 দিন যাওয়ার পরে 3 নম্বর দিনে উনি আবার আসেন ওনার সাথে দেখা করতে। তো ওই সময় ওনার মানে মা ছেলে পাশাপাশি ছিলেন, বসেছিলেন, এবং সজীব ভাই যখন যান তখন উনি ওনার সিটটা ছেড়ে দিয়ে বলেন যে আপনি কথা বলেন। তো এই টাইমে সজীব ভাই মানে অনেকটা কৌতূহলের সাথে ওনাকে জিজ্ঞেস করেন যে আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি কাইন্ডলি সত্যি কথা বলবেন আমাকে। তো উনি জিজ্ঞেস করেন সেই 13 নম্বর ওয়ার্ডের কথা, যে আমি এরকম এরকম দেখেছি, আমি 13 নম্বর ওয়ার্ডে গিয়ে আপনাকে দেখেছিলাম, এবং পরবর্তীতে আমি আপনাকে মর্গে পাই, আসলে ঘটনাটা কী ঘটেছে এবং কেন আমি আপনাকে 13 নম্বর ওয়ার্ডে দেখেছিলাম। তো এই কথাটা যখন বলে তখন ওই মানে
বৃদ্ধ মহিলা কিছুটা মুচকি হাসেন, এবং এটা দেখে সজীব ভাই পেছনে তাকান, দেখেন যে ওনার ছেলেও কিছুটা মুচকি হাসছে। তো উনি বেশ অবাক হন। তো ওই মহিলা বলেন যে তুমি চিন্তা করো না, তোমাকে যদি সত্যি কথা বলি তাহলে আমার সব কিছুই মনে আছে। তুমি যে আমাকে 13 নম্বর ওয়ার্ডে দেখেছিলে এটাও আমার মনে আছে, এবং আমি অপেক্ষা করছিলাম তুমি কখন এসে আমাকে বাঁচাবে। তোমাকে আমি বিস্তারিতভাবে বলবো না যে আমি 13 নম্বর ওয়ার্ডে কীভাবে গেলাম, কীভাবে মর্গে গেলাম, বাট আমি চাচ্ছিলাম কেউ একজন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুক। কী বিপদ এটা আমি তোমাকে বলবো না। তো এরপরে উনি ওনার ছেলের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করেন, এবং ওনার ছেলে কাছে এসে তার পকেট থেকে কিছু একটা বের করেন, পিতলের কিছু একটা কয়েনের মতো, এবং উনি সেটা সজীব ভাইয়ের হাতে দেন। তো সজীব ভাই বলে যে এটা কী? তো ওই ভদ্রমহিলা বলেন যে তুমি আমার প্রাণ রক্ষা করেছো, এবং সেইটারই মানে পুরস্কার হিসেবে বা সেটারই ধন্যবাদ স্বরূপ আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, এটা সবসময় তোমার মানিব্যাগে রাখবে, এটা তোমার কাজে আসবে। তো এটা বলার পরে সজীব ভাই ওখান থেকে চলে যায়, এবং পরের দিন বিকালে আবার যখন দেখা করতে আসে তখন দেখে যে ওই মহিলা নাই, ওই মহিলা ওই ওয়ার্ডে নাই। তো উনি অনেকভাবে চেক করে, মেডিকেলের বিভিন্ন মানুষের সাথে কথা বলে, নার্স যারা ছিল সবার সাথে কথা বলে, বাট কেউই কোনো ইনফরমেশন দিতে পারে না যে আসলে কী হয়েছে। তো পরবর্তীতে উনি ওনার রেজা স্যারের সাথে কথা বলে, ওনাদের হায়ার অথরিটির সাথে কথা বলে ভিডিও ফুটেজগুলো চেক করতে যান যে আসলে সেই রাতে কী হয়েছিল এবং আজকেই বা কী হলো, উনি কোথায় হারিয়ে গেলেন। তো সেই ভিডিও ফুটেজটা মানে যখনকার ওই বৃষ্টির দিনের ঘটনা, ওটা যখন চেক করতে যান তখন দেখেন যে যখন উনি 13 নম্বর ওয়ার্ডে ঢোকেন তখন লাইট জ্বলছিল, এবং বিছানার উপরে একজন মানুষ শুয়ে থাকলে যেরকম একটা ভাঁজ পড়বে বা চাপ অনুভব হবে, সেই চাপটা দেখা যাচ্ছে। চাদরগুলো কিছুটা এলোমেলো অবস্থায় আছে, বাট সেখানে কোনো মানুষ নেই। সেখানে সজীব ভাই যাচ্ছেন, চেয়ারে বসছেন, কিছু একটা ধরার চেষ্টা করছেন, কারোর সাথে হয়তো বা কথা বলছেন, বালিশের উপরে হাত রাখছেন। এই মুভমেন্টগুলো ভিডিওতে দেখা যাচ্ছে, বাট সেখানে কোনো মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে না। তো উনি সরাসরি মর্গের বাইরের সিসিটিভি ফুটেজটা চেক করেন, সেখানে সবই দেখা যায়, মানে পরে যে ঘটনাগুলো হয়েছিল সেটা সবই দেখা যায়, সেখানে মানুষও ছিল এবং ওই মহিলাও ছিল। অ্যান্ড পরের যখন সিসিটিভি ফুটেজটা চেক করতে যায় আজকের দিনের, মানে যে ঘটনাটা রিসেন্টলি ঘটার পরে উনি সিসিটিভি ফুটেজ চেক করতে গেছে, সেখানে দেখা যায় যে ওই মহিলাকে নিয়ে তার ছেলে ওয়াশরুমের দিকে যাচ্ছে। অ্যান্ড ওয়াশরুমের দিকে যাওয়ার পরে সেখান থেকে তারা আর বের হয়নি। অ্যান্ড সেখানে যখন পরবর্তীতে অনেকক্ষণ ওয়েট করার পরে যখন চেক করা হয়, সেখান থেকে আর কাউকে বের হতে দেখা যায়নি। অ্যান্ড সেখান থেকেই, মানে বলতে গেলে সেখান থেকেই গায়েব হয়ে গেছে কোনোভাবে। তো এখন মজার বিষয় হচ্ছে যে এটা বেশ অনেকদিন আগেরই ঘটনা। তো সজীব ভাইয়েরও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, সেরকম না। তো ওনার পড়াশোনার খরচ, ওনার বাকি যে কাজগুলো, ওগুলো চালাতে বেশ কষ্ট হয়। বাট সে আমাকে একটা মজার বিষয় বলেছে যে যতদিন ধরে আমি ওই পেতলের কয়েনটা আমি আমার মানিব্যাগে রেখেছি, আমার কখনো টাকার অভাব হয় না। আমার যদি 500 টাকাও প্রয়োজন পড়ে, আমি একদিন পরে হোক, 2 দিন পরে হোক, আমি ওই টাকাটা কোনো না কোনো জায়গা থেকে পেয়ে যাই, এবং সেটা আমার মানিব্যাগে থাকে। তো এটা এখনও চলছে, সেই পেতলের কয়েনটা এখনও তার কাছে আছে, সেখানে কিছুই লেখা নেই, কিছুই না, জাস্ট একটা কয়েন। অ্যান্ড উনি বেশ ভালোভাবেই আছে, এবং তার জীবনে কখনো অভাব আসেনি, আলহামদুলিল্লাহ। তো আজকের প্রথম ঘটনাটা এটাই ছিল। সো আমি জানি না ঘটনাটা ভয়ের কিনা, বাট যার সাথে ঘটেছে অবশ্যই এটা রহস্যময় বা তার কাছে চিন্তার ঘটনা। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আপনাদের সকলের সামনে আবারও স্টুডিওতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, অ্যান্ড এটা খুবই একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। তো আজকে আমি যে ঘটনাটি বলবো, সেই ঘটনাটি আমি শুনেছিলাম আমার শ্বশুর সাহেবের কাছ থেকে। ওয়ান কাইন্ড অফ এটা তার একটা সিলেট জার্নির ঘটনা। তো ওনার সাথে একজন ব্যক্তির পরিচয় ছিল, যিনি অ্যাকচুয়ালি একজন হিন্দু তান্ত্রিক। তো ওনার নাম ছিল জনি। তো এই জনি সাহেবের সাথে আমার শ্বশুরের খুব ভালো একটা সম্পর্ক ছিল, যেমন বিভিন্ন জায়গায় ট্রিপে যাওয়া, একসাথে থাকা, কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, এই টাইপের জিনিসপত্র ছিল আর কি। কিন্তু একদিন জনি ভাই কী করলেন, আমার শ্বশুরকে বললেন যে তারা একটা ট্রিপে যাবেন সিলেটের দিকে। তো সিলেটের দিকে ট্রিপে যাওয়ার পরে ওনারা যেই রেস্ট হাউসে রেস্ট করতে দিলেন, আমি ঠিক আসলে শিওর নই রেস্ট হাউস বলেছিলেন নাকি কোনো একটা রিসোর্ট বা কিছু, আমি জানি না। তো যেই জায়গাটা তারা স্টে করেন আর কি, ধরে নিলাম এটা একটা রেস্ট হাউস ছিল। তো রেস্ট হাউসে স্টে করার পরে উনি দেখলেন যে জনি সাহেব কোনো কথা বলেন না। ওখানে যাওয়ার পরে একেবারে কোনো কথাই বলেন না, একদম চুপ। কেন চুপ কেউ জানে না। তো আমার শ্বশুরের একটা অভ্যাস ছিল, রাতের বেলা উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং জিকির করতেন, সবসময় জিকির করতেন উনি। তো উনি
রাতের বেলা যখন জিকিরে বসলেন বা নামাজ পড়তে বসলেন, সেই টাইমে জনি সাহেব ওনাকে বললেন যে কাকা আপনি করেন, আপনি নামাজ পড়েন, জিকির করেন, যখন দোয়া ধরবেন, দোয়া শেষ হবে আপনি আমাকে ডাক দিবেন। ওকে, আমার শ্বশুরমশাই আবার নামাজ পড়া স্টার্ট করলেন এবং উনি ওনার দোয়া শেষ করলেন। এবং দোয়া শেষ করার পরে ওনার সাথে আরেকজন ব্যক্তি ছিল, ব্যক্তিটার নামটা ফারুক ছিল। তো ফারুক সাহেব শুয়েছিলেন। তো ওনার যখন জিকিরটা শেষ হয় তখন হঠাৎ করে আমার শ্বশুর সাহেব দেখলেন কি যে কোনো একটা শ্যাডো টাইপের কোনো কিছু একটা বিছানায় উঠে গেল। এবং 2 মিনিট পরেই ফারুক সাহেব চিৎকার দিয়ে উঠলেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার শরীর কিন্তু চাপ দিয়ে আমাকে মেরে ফেলছে, আমি কিন্তু দম নিতে পারতেছি না, আমাকে বাঁচাও। তো উনি তখনও নামাজে ব্যস্ত, আমার শ্বশুর সাহেব উনি তখনও নামাজে ব্যস্ত। তো নামাজ যখন শেষ হলো উনি উঠে ফারুক সাহেবের উপরে কুল সূরা পড়লেন এবং সূরা কাউসার 19 বার পড়লেন, প্লাস আয়াতুল কুরসি পড়ে ওনার উপরে দম করলেন। দম করার পরে ওই ব্যক্তি বলে কি একটু হালকা হয়েছে, আমাকে আরেকটু দোয়া পড়ে ফু দাও। তো আমার শ্বশুর সাহেব আবারও দোয়া পড়ে ফু দিলেন এবং ফু দেওয়ার পরে এবার ওই ব্যক্তি কিছুটা স্বাভাবিক হলেন। তখন ওনারা জনি সাহেবের কাছে গেলেন। আমার শ্বশুর সাহেব বললেন, জনি তুই তো অনেক বড় তান্ত্রিক তাই না, তো এখানে কিছু আছে তুই বুঝতে পারলি না নাকি, কি সমস্যা, নাকি আমাদেরকে বলছিস না তুই? জনি সাহেব তখন বলেন যে আরে আমি তোমাদেরকে এমনি বলি নাই, কারণ আমি যদি তোমাদেরকে বলতাম তোমরা ভয় পেতাম, সো এই কারণে আমি জিনিসটাকে স্কিপ করছি। সে রাতটা ওইভাবেই পার হলো। পার হওয়ার পরে সকালবেলা যখন ওনারা রেস্ট হাউস থেকে বের হলেন তখন ওখানে একটা ব্যক্তিকে দেখতে পেলেন। কেয়ারটেকার হবে কিনা আমি জানি না, স্পষ্ট নই, বাট ওই ব্যক্তিটা প্যারালাইজ ছিল, শরীরের ডান সাইডের পা মনে হয় প্যারালাইজ ছিল যতটুকু জানি। ওই ব্যক্তিকে দেখে আমার শ্বশুর সাহেব একটু রাগ করে বললেন যে কি ব্যাপার, এই এখানে কি ঘটনা বলতো, বলবি না তো, তোর খবর আছে আজকে। তো এরপরে ওই ব্যক্তিটা মানে অনেকটা হতচকিয়ে যায় এবং ইতস্ততা বোধ করে বলতে থাকে আস্তে আস্তে যে হ্যাঁ এই জায়গায় আসলে কিছু একটা প্রবলেম আছে, 2টা নর্তকী বোনের। তো নর্তকী বোনের কি প্রবলেম আমার শ্বশুর সাহেব জিজ্ঞেস করলেন এবং জিজ্ঞেস করার পরে যখন ওই ব্যক্তিটা বলল যে আমার সাথে আসেন, তো পুকুর টাইপের একটা জায়গা ছিল, তো ওই জায়গার সামনে গিয়ে উনি দেখতে পেলেন যে 2টো কবর। এবং ওই ব্যক্তি বলে যেটা 2টা নর্তকীর কবর, অনেক বছর আগে 2টা নর্তকী একই সাথে একই দিনে একই সময়ে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করে। কেন মৃত্যুবরণ করে বা কি হয়েছিল সেটা কেউ জানে না। তো এখানে তাদের কবর এবং তাদের আসলে কোনো ওরকমভাবে জানাজা করে বা কোনো কিছু করে কবর দেওয়া হয় নাই, বিকজ সুইসাইড করলে আসলে আমাদের ধর্মে আছে যে মাটি লাশকে গ্রহণ করে না বা তার কোনো জানাজা করার কোনো রাইটস নেই, অধিকার নেই। সো এরপর থেকে ওনাদেরকে সবসময় দেখা যায়। অনেক মানুষ বলে তাদের ভূত বা অনেক মানুষ বলে তাদের আত্মা, কিন্তু আমাদের ধর্ম যেটা সমর্থন করে সেটা হতে পারে কারিন জিন বা কোনো জিন এই 2টা মেয়ে মানুষের বা নর্তকের রূপ ধরে অন্য মানুষকে ভয় দেখায়, এতটুকু হতে পারে। তো আমার শ্বশুর সাহেব ফিরে আসলেন ঢাকাতে। ফিরে আসার পরে উনি খেয়াল করতে লাগলেন বাসাতেও উনি এই নর্তকীদেরকে দেখতে পান এবং তাদের ঘুঙুরুর যে একটা আওয়াজ ঝনঝন ঝনঝন এরকম ঝনঝন ঝনঝন টাইপ হতেই থাকে রাতের বেলার দিকে। তো ওনারা গ্রামের না ঠিক আসলে ওনাদের এলাকারই একটা তান্ত্রিককে দেখান এবং এই তান্ত্রিক বলে যে রাতের 12টা এবং 3টের সময় যখন জনমানব একদম প্রায় শূন্যের কোঠায় এই জিনটা বের হয়, এই 2টা জিন বের হয় এবং এই 2টা জিন আপনাকে ফলো করে এই জায়গায় আসছে। আপনি যে ওই জায়গায় ছিলেন এবং ওদের অস্তিত্ব ফিল করছেন, তো এই কারণে আপনার কাছে আসছে, যাবে নিজেরাই চলে যাবে, কিন্তু আপনি এদের এগেনস্টে কোনো ধরনের কোনো স্টেপ নিন না, যদি নেন তাহলে আপনাকে অনেক বড় ক্ষতি করতে পারে এরা, সো সাবধান। তো আস্তে আস্তে এই সমস্যাটা ওনার কেটে যায়। কিন্তু আমার ওয়াইফ আমাকে বলে যে পুরান ঢাকায় আমাকে গতকালকেই সে রাতেই নিয়ে যায় এবং ওই জায়গায় মোটামুটি 1টা-1:30 বাজে তখন আমাকে একটা গলি দেখায় এবং গলি দেখিয়ে বলে যে এটার ভেতরে মানে জিন রিলেটেড প্রবলেম আছে। সো এই কথাটা বলার আগে আমি ওকে বলি একটা কথা যে দেখো এখানে কি কোনো ঘুঙরুওয়ালি আছে কিনা বা কোনো ড্যান্সার আছে কিনা। সে বলে কি যে না এরকম তো নাই। আমি বলছি তাহলে আমি ঘুঙরুর আওয়াজ কেন শুনলাম, আমি তো একটা শ্যাডো দেখলাম, নর্মালি একটা ডান্সার যেরকম ড্রেস আপ করে ওই ড্রেস আপ করে একটা শ্যাডো দেখলাম আমি, এটা কি। তারপর সে আমাকে বলে কি হ্যাঁ এইখানে এরকম একটা ছিল, নাম ধরে ডাকলে নাকি সেই জিনিসটা প্রকট হয়। এখন এটা কি প্রকট হয় আমি জানি না, আমি আসলে ওই গলির ভিতরে যেতে চেয়েছিলাম কিন্তু আমি যাইনি, কারণ নর্মালি এই বিষয়গুলো নিয়ে আমার খুবই আকর্ষণ থাকে, খুবই ইন্টারেস্ট থাকে। বাট যখন আমি ওই গলিতে যাওয়ার কথা চিন্তা করলাম তখন আমার কাছে মনে হলো যে ওইখানে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না। আর এর আগের ঘটনায় আমি আপনাদেরকে বলেছি আমার সাথে একজন থাকে, একটা জিন থাকে আমার সাথে যে বাজ পাখির রূপে থাকে এবং বিভিন্ন টাইপের শব্দ করে বা খুবই উইয়ার্ডভাবে ডাকে সে। তো আমার ডান হাতটা ব্যথা করা স্টার্ট করলো প্রচণ্ড পরিমাণে এই জিনিসটা হওয়ার সাথে সাথে।
ও আমাকে যতগুলো গলিতে নিয়ে যায়, 3-4টা গলিতে আমার মনে হয়েছে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমার শরীর ভারী হচ্ছে, আমি চুপ হয়ে গিয়েছিলাম। এবং আমাকে বলে যে তুমি তো কখনো এরকম চুপ থাকো না, তুমি কথা বলছো না কি কারণে? তখন আমি বলি যে আমার আসলে এরকম জিনিসটা ফিল হচ্ছে। এখন এটা কি আমি জানি না, বাট কয়েকটা জায়গা আছে যে জায়গায় আমার নজর আসলেই আটকে গিয়েছিল। আর যেহেতু এতদিন ধরে ভূত.com-এর সাথে আছি, তারপরে এই হরর স্টোরিজ, প্যারানর্মাল স্টোরিজ কালেক্ট করছি, কিছুটা হলেও বোঝাটা আমার মনে হয় না অস্বাভাবিক। বাদ বাকি পুরান ঢাকার ওইদিকে যারা থাকেন, যদি কেউ শুনে থাকেন, রিলেট করতে পারেন আমি যে কথাগুলো বললাম। এবং ওইখানে সুমি নামের একটা মেয়ের কথা আমি জিজ্ঞেস শুনেছিলাম, জাস্ট একটুখানি করে, যে রাতের বেলা যদি ও সুমি এরকম করে ডাকে, তখন ওরকম একটা জিনিস যেটা হচ্ছে ড্যান্সার টাইপের বা পায়ে ঘুঙরু পরে এরকম জিনিসটা প্রকট হয়। এখন এটা কতটুকু কি আমি আসলে যদি নিজে থেকে জিনিসটা না বুঝি বা না দেখি জানি না, বাট ওই দিকে যদি কেউ থাকেন আপনারা জিনিসগুলো রিলেট করতে পারেন বা আপনারা সেই জিনিসগুলো খোঁজ নিতে পারেন। তো এতটুকুই ছিল আমার ঘটনা আজকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো স্টুডিও সেশনে, এবং এছাড়া আমি আমার ইমেল পাঠাতে থাকবো, অডিও ক্লিপও পাঠাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া, এবং ধন্যবাদ রাসেল ভাই আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন। মোহাম্মদ সাবিত আলম সাইনিং অফ। আসসালামু আলাইকুম। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আমরা আজকের এই এপিসোডটি শেষ করতে চাই, যেহেতু রাতও হয়ে গেছে, রাত্রির ঘটনা দিয়ে। আশা করছি রাত্রির শেষ ঘটনাটি আপনাদের ভালো লাগবে, এবং রাত্রি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই সাপোর্ট করেন অনেক বেশি সাবিতকে, সেই জন্যই সাবিত আমাদেরকে এতটা সময় দিতে পারে এবং সেই সাথে উৎসাহ দেন নিশ্চয়ই। আর কষ্ট করে যেখানে এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে ঘটনাটি শেয়ার করতে চান, চলুন আমরা শুনে আসি সেই ঘটনাটি। আশা করছি আমার মতো আরও সবারই অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি রাত্রি বলছি। আমি আপনাদের সকলের প্রিয় ভূত.com-এর স্টোরি টেলার মোহাম্মদ সাবিত আলমের স্ত্রী। আজ আমি আপনাদের একটি বাস্তব ঘটনা শোনাবো, যা আমাকে বলেছেন আমার বান্ধবীর এক বড় ভাই জন গমেজ। জন গমেজ গাজীপুরের কালীগঞ্জের একজন সম্মানিত ব্যক্তি। তিনি তার বৃদ্ধ মা এবং ছোট ভাই ডেভিডকে নিয়ে একটি শান্তিপূর্ণ ক্যাথলিক পরিবারে বাস করতেন। প্রতিদিন প্রার্থনা, গির্জায় যাওয়া, সব মিলিয়ে তাদের জীবন ছিল অত্যন্ত স্বাভাবিক। কিন্তু একটি পুরনো যিশুর মূর্তি তাদের জীবনের এমন এক বিভীষিকা নিয়ে আসেন, যা তারা কখনো কল্পনাও করেননি। ঘটনা শুরু ঢাকার তেজগাঁও এলাকার একটি আসবাবপত্রের দোকান থেকে। জন গমেজ ড্রয়িং রুমে সাজানোর জন্য কিছু পুরনো জিনিস খুঁজছিলেন। দোকানের শেষ প্রান্তে তিনি একটি প্রায় 3 ফুট উঁচু কাঠের যিশুর মূর্তি দেখতে পান। মূর্তিটির কারুকাজ ছিল অসাধারণ, কিন্তু দোকানদার মূর্তিটি বিক্রি করতে গিয়ে অদ্ভুতভাবে অস্থির হয়ে পড়েন এবং কোনো দরদাম ছাড়াই খুব কম দামে সেটি দিয়ে দেন। মূর্তিটি হাতে নেওয়ার সময় জনের মনে হয়েছিল এটি অস্বাভাবিকভাবে ভারী এবং বরফের মতো ঠান্ডা, তবে তিনি বিষয়টি গুরুত্ব দেননি। বাড়ি ফিরে তিনি মূর্তিটি ড্রয়িং রুমে স্থাপন করেন। প্রথম 2 দিন সব স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় রাত থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাত 2টার দিকে তার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল ড্রয়িং রুমে কেউ ভারী আসবাব টেনে নিয়ে যাচ্ছে। তিনি গিয়ে দেখেন সবকিছু ঠিক আছে, কিন্তু মূর্তিটি নিজের জায়গায় সূচনা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে অন্যদিকে তাকিয়ে আছে। পরদিন মা ও ডেভিডকে জিজ্ঞেস করলেও কেউ মূর্তিটি হাত দেওয়ার কথা স্বীকার করেনি। 5ম রাতে ভয়াবহ ঘটনা ঘটে। এক বিকট শব্দে পুরো পরিবার জেগে ওঠে। ড্রয়িং রুমে গিয়ে তারা দেখে কাচের সেন্টার টেবিল ভেঙে গেছে। শোকেসের কাচ সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে আছে। ভারী চেয়ারগুলো উল্টে পড়ে আছে। দেয়ালে ঝুলানো ক্রুশ এবং পবিত্র ছবিগুলো উল্টো হয়ে গেছে, কিন্তু ধ্বংসস্তূপের মাঝখানে সেই কাঠের মূর্তিটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। কাচ পরিষ্কার করার সময় জন অনুভব করেন ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে। ঠিক তখনই তিনি কানের কাছে কারো ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শুনতে পান। পেছনে ফিরে কাউকে দেখতে না পেলেও সামনে ঘুরতেই তিনি আটকে পিছিয়ে যান। ডেভিড তার সামনে দাঁড়িয়ে, 2 হাত শক্ত হয়ে ঝুলে আছে, মাথা একপাশে বাঁকানো, চোখের সাদা অংশ বেরিয়ে এসেছে।
জন কাঁপা কাঁপা গলায় বলেন, ডেভিড, তুই এখানে কি করছিস? ডেভিডের মুখ থেকে বের হলো এক অচানা কর্কশ কণ্ঠ। তিনি ভেতরে এসেছেন, তোমরা তাকে জায়গা দিয়েছ। কথাটা শেষ করে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ডেভিডের অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মাঝরাতে দেওয়ালের দিকে মুখ করে অজানা ভাষায় সে কথা বলতো। মূর্তির দিকে তাকিয়ে অদ্ভুত এক বীভৎস হাসি দিত। জন বুঝতে পারলেন বিষয়টি স্বাভাবিক নয়। তিনি প্যারিসের প্রবীণ ফাদার কস্তারের কাছে যান। সব শুনে ফাদার কস্তার বলেন, এই মূর্তিটির মধ্যে একটি অশুভ শক্তি ডেভিডকে প্রভাবিত করছে। আজ রাতেই এক্সরসিজম করতে হবে। সেই রাতেই ফাদার কস্তা বাড়িতে আসেন। মূর্তিটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করার পর তিনি বলেন, জন, এই মূর্তিটির মধ্যে যিশুর কোনো উপস্থিতি নেই। এটি একটি অশুভ সত্তার আশ্রয়স্থল। ডেভিডকে একটি শক্ত কাঠের চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে রাখা হয়। জন যখন দড়ি পাচ্ছিলেন তখন ডেভিড হঠাৎ বিকৃত হাসি দিয়ে বলল, তুমি আমাকে বেঁধে রাখতে পারবে না জন, আমি তোমার সব গোপন পাপ জানি। ফাদার কস্তা পবিত্র জল ছিটিয়ে ল্যাটিন ভাষায় এক্সরসিজম শুরু করেন। প্রার্থনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেভিডের শরীর অস্বাভাবিকভাবে বেঁকে যায়। তার মুখ থেকে মানুষের চেয়ে অনেক গভীর ও ভয়ঙ্কর গর্জন বের হতে থাকে। হঠাৎ দরজা নিচ থেকেই খুলে যায়। প্রচণ্ড ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়ে। তারপর পুরো এলাকা বিদ্যুৎ চলে যায়। মোমবাতির ক্ষীণ আলোয় ফাদার কস্তা প্রার্থনা চালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে তিনি উচ্চ স্বরে ইংরেজিতে বলেন, ইন দ্য নেম অফ লর্ড জিসাস আই কমান্ড ইউ, আনক্লিন স্পিরিট, রিভিল ইউর ট্রু নেম। ঘর নিস্তব্ধ হয়ে যায়। ডেভিডের মুখ বন্ধ ছিল, কিন্তু শোকেসের ওপর রাখা কাঠের মূর্তির মুখ ধীরে ধীরে খুলে যায়। তারপর মূর্তির ভেতর থেকে বজ্রপাতের মতো এক ভয়ঙ্কর কণ্ঠ গর্জে ওঠে, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ক্যাস্ট মি আউট উইথ দিস লিটল ওয়াটার অ্যান্ড এমটি ওয়ার্ড প্রিস্ট? দিস বডি ইজ মাইন। আই অ্যাম আজাজিল, দ্য রুলার অফ দ্য ডার্ক অ্যাবিস, and I have been here since the beginning. মূর্তির চোখ থেকে কারো তরল ঝরতে শুরু করে। ঘরের আসবাবপত্র কাঁপতে থাকে। দেয়ালের ক্রুশগুলো একে একে পড়ে যায়, কিন্তু ফাদার কস্তা ভয় পাননি। তিনি রূপোর ক্রুশটি মূর্তির দিকে তুলে ধরে উচ্চ স্বরে বলেন, লিভ দিস বডি, লিভ দিস হাউস ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট। আই কমান্ড ইউ টু ডিপার্ট। এরপর তিনি পুরো বোতল পবিত্র জল মূর্তির ওপর ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণের মতো শব্দ হয়। প্রচণ্ড এক শক্তি সবাইকে ছিটকে ফেলে দেয়। মোমবাতি নিভে যায়, চারদিকে অন্ধকার নেমে আসে। কয়েক মিনিট পর বিদ্যুৎ ফিরে এলে তারা দেখতে পান ডেভিড অচেতন হয়ে চেয়ারে পড়ে আছে। আর সেই কাঠের মূর্তি, সেটি মাথা থেকে নিচ পর্যন্ত ফেটে দুই টুকরো হয়ে গেছে। মুখমণ্ডলে আগুনের পোড়া কয়লার মতো কালো হয়ে গেছে। ফাদার কস্তা গভীর শ্বাস নিয়ে বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, অশুভ শক্তি চলে গেছে, কিন্তু এই মূর্তির টুকরোগুলো আজ রাতেই মাটির গভীরে পুঁতে ফেলতে হবে। সেই রাতেই জন এবং ফাদার গির্জার গোরস্থানে এক নির্জন কোণায় মূর্তির টুকরোগুলো পুঁতে ফেলেন। পরদিন ডেভিডের জ্ঞান ফেরে, কিন্তু পুরো ঘটনার কিছুই তার মনে ছিল না। সে শুধু বলেছিল, আমার মনে হচ্ছিল আমি একটা গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছিলাম আর কেউ আমার গলা চেপে ধরেছিল। এরপর থেকে জন গমেজের বাড়িতে আর কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। জন্য আমরা দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। চলুন শুরু করা যাক। নেক্সট যে ঘটনাটা, এইটা আমি এক দারোয়ানের কাছ থেকে শুনেছি। ওয়াচম্যান ছিলেন উনি। আমি কিছুদিন আগে, মানে জাস্ট এই ঘটনাটা শুনেছি আমি কিছুদিন আগে। আমি মানে মাঝখানে কিছুদিন মোহাম্মদপুর বসিলার দিকে থাকতাম এবং মাঝে মাঝেই বুড়িগঙ্গার দিকে গিয়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতাম। তো রিসেন্টলি এই যে রোজার ঈদ গেল, এরপরে আমি ঢাকাতে যখন আসি তখন একাই ছিলাম। ফ্রেন্ডরা তখন কেউই আসে নাই, আমার ওয়াইফকেও তখনও নিয়ে আসি নাই। তো একাই ছিলাম। কিছুদিন অফিস করার পরে রাতে ভালো লাগতো না, একা একা বের হয়ে গিয়ে নদীর পাড়ে বসে আড্ডা দিতাম, মানে ফোনে কথা বলতাম বা একাই বসে থাকতাম। তো এমন একদিন মানে আমার ফ্রেন্ডই বসিলার কোনো একটা বাসায় থাকতো এবং সেখানকারই কোনো একজন ওয়াচম্যান আমার পরিচিত ছিল। মানে জাস্ট তাদের সাথে কথাবার্তা বলতে বলতে বা রেগুলার দেখা হইতে হইতে পরিচয় হয়ে গেছে। তো
ওইরকমই একদিন দেখি যে আমি রাত্রে যখন বসে আছি ওই লোক আসছে। তো উনি এসে দূর থেকেই ডাকছে যে, "এই মোস্তফা ভাই কেমন আছেন?" মানে আমাকে কর্পোরেট লেভেল বা হচ্ছে আমার ফ্রেন্ডস গ্রুপের মধ্যে সবাই মোটামুটি মোস্তফা নামে চেনে। তো মোস্তফা ভাই কেমন আছেন? এত রাতে বসে আছেন? তো আমি বললাম যে, "ভাই কেউ আসে নাই ফ্রেন্ড সার্কেলের, জাস্ট এমনি একা একা বসে আছি, ভালো লাগতেছে না।" তো উনি আসলেন, অনেকক্ষণ গল্প-টল্প করলেন। অনেক টিয়া করার পরে বলছে, মানে উনি জানে না, আমার পেশা সম্পর্কে জানে না। তো উনি জিজ্ঞেস করলেন, "ভাই কোথায় আছেন? আপনার তো এই ব্যাকগ্রাউন্ড জানাই হয় নাই। কোথায় কী করেন না করেন?" তো আমি আমার কর্পোরেট লেভেলের সব গল্প-টল্প করলাম কিছু। তো ভূত এফএম, ভূত.com এগুলো নিয়ে কাজ করি বা কাজ করা হতো শুরুতে। এগুলো আলাপ আলোচনা করতাম। তো উনি বেশ বয়স্ক, মোটামুটি 45 to 50 র কাছাকাছি হবে। তো আমি ভাই বলেই ডাকি। তো উনি বলতেছে, "কি আপনাদের এই শোতে কি হয় বা এই ভূত রিলেটেড কিছু হয় নাকি?" তো আমি ওনাকে বললাম যে, "ভাই হ্যাঁ, এরকম এরকম ঘটনা আমরা শেয়ার করি বা আমরা এভাবে কালেক্ট করি।" তো অনেক কিছু বলার পরে তো উনি হাসতেছে আমাকে দেখে। তো আমার, "ভাই কী হয়েছে?" বলছে, "ভাই আমি যদি একটা ঘটনা আপনাকে বলি আপনি কি বিশ্বাস করবেন?" বললাম যে, "বলেন, কী ঘটনা?" বলছে, "ঘটনা কিন্তু আমার আব্বার সাথে আর আমার সাথে ঘটছে।" বললাম যে, "আচ্ছা বলেন না শুনি কী ঘটনা।" তো তখন আমরা মোটামুটি 10:30-11টার দিকে বসছিলাম। আমাদের ঘটনা শেষ করতে করতে প্রায় রাত 1টার কাছাকাছি বেজে গেছে এবং বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা। তো উনি বলেন যে, আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন। উনি আ মানে আমার ঠিক পজিশনটা মনে নেই। উনি হচ্ছে রাত্রে নাইট ডিউটি করতেন অ্যান্ড ওই ট্রেনের শিডিউলগুলো মেইনটেইন করতেন, বুকগুলো মেইনটেইন করতেন। কখন কোন ট্রেন আসতেছে উনি সেটা ইনফর্ম করতেন আরকি হেড অফিসে। তো কোনো এক আমি মেনশনই করি ময়মনসিংহের কোনো এক আ রেলওয়ে স্টেশন। তো ওখানে একটা কোয়ার্টার ছিল, ওখানেই নাকি থাকতেন ওনার বাবা। যখন যুবক বয়সে এই চাকরিটা করতেন তখন উনি ওখানেই থাকতেন। তো ওখানে নাকি ২-১টা ঘটনা এরকম ঘটতো তার বাবার সাথে যে, উনার বাবার শিডিউল ছিল হচ্ছে রাত ১০টা পর্যন্ত। রাত ১০টার পরে ওই এরিয়াতে আসলে বা ওই স্টেশনে কোনো ট্রেন আসতো না। তো এরকমই কোনো একদিন শীতের সময় উনার বাবা ডিউটি শেষ করে রাত ১০টায় যখন লাস্ট ট্রেন আসে উনি সবাইকে ইনফর্ম করে দিয়ে ট্রেন যখন চলে যায় উনি ওনার রুমে চলে যান, কোয়ার্টারে চলে যান। তো উনি ওনার ডিনার শেষ করে শুয়ে আছে, যে তখন রেডিওর যুগ ছিল। তো ওনার কাছে একটা রেডিও ছিল, ছোট্ট রেডিও। তো উনি রেডিও শুনতেছে। তো এরকম সময় মানে ভূমিকম্প হলে যেরকম হয় ওইরকম একটা মুভমেন্ট ওনার হচ্ছে। তো রেডিও শুনতেছিল, উনি আওয়াজ, আশেপাশের আওয়াজ-টাওয়াজ বোঝে নাই। যখন ভূমিকম্প হয় বা বুঝতেছে তখন উনি সাথে সাথে বিছানা থেকে উঠে পড়েন। মানে বিছানা বলতে চৌকি ছিল আরকি। তখন চৌকি থেকে উঠে পড়েন এবং ওনার রেডিওটা অফ করে মানে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন। তো বের যখন হন ঘর থেকে তখন ওনার মনে হচ্ছে যে দূর থেকে আলো আসছে। রেল লাইনের ওপরেই দূর থেকে, অনেক দূর থেকে আলো আসছে। ট্রেন আসলে যেরকম আলো সেরকম আলো আসছে। তো উনি যখন সামনে এগিয়ে যান, স্টেশনের সামনে এগিয়ে যান, উনি মানে শুনতে পাচ্ছেন যে দূর থেকে একটা ট্রেন আসতেছে। ট্রেনের আওয়াজ, হুইসেলের আওয়াজ। তো উনি সাথে সাথে ওনার যে ওয়্যারলেসটা ছিল, ওয়্যারলেস দিয়ে হচ্ছে ফোন করেন ওনাদের হেড অফিসে যে, "স্যার একটা ট্রেন আসতেছে এত রাতে। আমার তো কোনো ট্রেনের শিডিউল নাই বা এতদিন তো কোনো ট্রেনের শিডিউল দেখি নাই, কোনো ইমার্জেন্সি কিনা?" তো উনি বলল যে, "হয়তোবা কোনো ইঞ্জিন আসতে পারে। হয়তোবা সার্ভিসের জন্য বা কিছুর জন্য আসতে পারে। তো তুমি দেখো, ওয়েট করো, কী হয়।" তো উনি মোটামুটি ১০-১৫ মিনিট ওয়েট করেন। অনেক দূর থেকে সেম আওয়াজ আসতেছে এবং লাইটটা মোটামুটি খুব ধীরে ধীরে সামনে আসতেছে। তো ১০-১৫ মিনিট ওয়েট করার পরে উনি দেখেন যে হ্যাঁ, একটা ট্রেন আসতেছে। অনেক মানে বড় একটা ট্রেন, বিশাল একটা ট্রেন আসছে। অ্যান্ড ট্রেনের ইঞ্জিনটা মোটামুটি ধুলাবালি পড়ে কয়লা-টয়লা জমে মানে ময়লা হয়ে গেছে আরকি, কালো হয়ে গেছে। তো উনি সিগন্যাল দেন এবং ট্রেন ওই জায়গাতে থামে এবং উনি রেলওয়ে থেকে নেমে, মানে প্ল্যাটফর্ম থেকে নেমে উনি হাঁটা শুরু করেন। দেখতে থাকেন যে আসলে কে আছে বা কারা আছে। তো উনি ধীরে ধীরে যান, দেখেন যে বেশিরভাগ জানালাই বন্ধ ট্রেনের, অ্যান্ড ২-১টা জানালা খোলা আছে এবং অনেক মানুষ। ভেতরে লাইট জ্বলতেছে এবং অনেক মানুষ, সবাই গল্প-টল্প করতেছে। মানে বেশ হাসি-খুশি মেজাজে আছে। তো উনি গিয়ে যখন মানে একটু সামনে এগিয়ে যান তখন দেখেন যে একটা জানালা খোলা এবং জানালার পাশে একজন লোক বসা। তো উনি কাছে যান, ট্রেনের মানে বডিতেই একটু নক করেন এবং নক করে ওখানে ডাকেন যে, "ভাই কই যাচ্ছেন? এই ট্রেন কই যায়?" তো ওনারা ওখানে যারা বসেছিলেন ওনারা আ মানে ওই ভাইয়ের বাবার দিকে তাকান এবং বেশ অদ্ভুত একটা মানে লুক তার দিকে দেন। তো উনি জিনিসটা দেখে একটু মানে হতভম্ব হয়ে যান যে মানে উনি এরকম জিনিস দেখেন নাই। এরকম না যে তার ফেইসে কোনো প্রবলেম বা ভয়ঙ্কর কিছু, এরকম কিছু না। বাট তাদের লুকটা ছিল অন্যরকম এবং একসাথে সবাই এরকম একটা লুক দিচ্ছে। তো উনি আর কিছু না বলে ওখান থেকে চলে আসেন এবং দিকে মানে ইঞ্জিনের দিকে যেতে থাকেন যে ওখানে চালক কে আছে তাদের সাথে একটু কথাবার্তা বলি বা টিটি কে আছে, কেউ যদি নামে তাদের সাথে আমি কথা বলব। তো উনি যখন কাছে যান, কাছে গিয়ে দেখেন যে না, ওখানে কোনো চালক নেই। তো উনি ট্রেনটা ক্রস করে অপোজিট সাইডে গিয়ে দেখেন যে কেউ নিচে নামছে কিনা বা কোনো ইস্যুতে নামছে কিনা। তো গিয়ে দেখেন যে না, ওখানে কোনো মানুষ নাই।
এবং একটু পরেই উনি এদিক ওদিক যখন খোঁজাখুঁজি করতেছে একটু পরে ট্রেনটা আবার চালু হয়ে যায়। অ্যান্ড উনি দেখেন যে ট্রেনটা যখন চলা শুরু করে ভেতরে যে মানুষগুলো ছিল সবাই ওনার দিকে তাকিয়ে আছে, মানে এক দৃষ্টিতে সবাই ওনার দিকে তাকিয়ে আছে এবং মানে কেমন যেন একটা হাসি দিচ্ছে, মানে এটা না বিদঘুটে না ভয়ঙ্কর, না কেমন যেন একটা হাসি দিচ্ছে। কেউ অট্ট হাসি হাসছে, কেউ মানে জানি না এটা কিভাবে বিশ্লেষণ করব। তো উনি এটা দেখে বেশ ভয় পান এবং ওর পরের দিনই আসলে উনি হেড অফিসে চলে যান। ওখান থেকে হেড অফিসে গিয়ে সবাইকে বিষয়টা জানান এবং ওনার বসরাও বেশ মানে চমকে যান যে না, এরকম তো হওয়ার কথা না, বা এত বছরে তো এরকমটা হয়নি। তো এরকম সময় আমাদের বেশ পুরনো একজন এমপ্লয়ি ছিল। তো তিনি বললেন যে আপনি কয়টার সময় ট্রেনটা দেখছিলেন মনে আছে? তো বললো যে হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালোভাবে চেক করছি, ঘড়িতে তখন 3:17 বাজে। তো এটা শুনে ওই লোকটা ভয় পেয়ে যায়, মানে ওনার চোখ মুখ তখন অন্যরকম হয়ে যায়। তো উনি বলে যে ভাই আপনি যা দেখছেন, আপনি কি ট্রেনে উঠছিলেন নাকি? বলে যে না না, আমি ট্রেনে উঠিনি, আমি বাইরে থেকেই দেখছি, আমার একটু কেমন কেমন লাগতেছিল, সন্দেহ লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি উঠি নাই। তো ওই লোক বললো যে ভাই আপনি বেঁচে গেছেন, আমি তো অনেক দিন হলো আসি, এরকম একটা ঘটনা অনেক বছর আগে আপনার মতো আরেকজনের সাথে ঘটছিল। তো উনি সামহাও ট্রেনে উঠে পড়ছিল বা এরকম কিছু হয়েছে, আমি জানি না, ওনার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যতটুকু শুনছি। তো ওনার মানে জাস্ট রেল লাইনের উপরে ওনার লাশ পাওয়া গেছিলো সকালবেলা। তো আপনি বেঁচে গেছেন কোনোভাবে। তো এটা শোনার পরে উনি অনেক ভয় পেয়ে যায় এবং জাস্ট কয়েকদিনের মধ্যেই উনি ওখান থেকে রিজাইন দিয়ে চলে আসে, উনি আর ওই চাকরিটা করে না। এখন মানে উনি যখন ওখান থেকে চলে আসে ততদিনে উনি বিবাহিত ছিলেন এবং চাকরিটা ছাড়ার কিছুদিন পরেই ওই ভাইয়ের মানে ভাই আর কি ওনার মায়ের গর্ভে আসেন। তো এর মধ্যে মানে মোস্ট ইন্টারেস্টিং একটা কাহিনী হচ্ছে যে ওনারা একটা ফ্যামিলি ফটো তোলে। হ্যাঁ, ফ্যামিলি ফটোতে ওনার নানা ছিল, নানি, ওনার খালামণি, ওনার মা এবং ওনার বাবা, মানে ওখানে বাবা ছিল না, মানে এরকম ছিল আর কি। ওই ফ্যামিলি মেম্বার প্রায় 8 জনের একটা ছবি। তো ভাইয়ের যখন জন্ম হয় ধীরে ধীরে বয়স হয়, বড় হতে থাকে। তো উনি ওনার নানি বাড়ি যখন যেতেন তখন এটা 85-এর কাহিনী। তো উনি যখন নানি বাড়ি যেতেন ওনার, তখন দেখতেন যে ওই ছবিটা দেওয়ালে টাঙানো এবং উনি মানে ছোটোবেলায় বাচ্চা কৌতূহলের বসে আর কি উনি ছবিতে গুনতেন যে কয়জন মানুষ আছে। তো 1 2 3 4 এভাবে গুনতে গুনতে উনি প্রথমে 8 জনকে পান। তো একটু পরে ঘুরে এসে খেলাধুলা করে এসে আবার উনি গুনতে শুরু করেন। তো এইভাবে গুনতে গুনতে উনি পরের বার গিয়ে দেখেন যে না, ছবিতে 9 জন। তো উনি তো ছোট, উনি এটা বোঝেন না। উনি ওনার মাকে ডেকে বলেন যে মা, এ দেখো দেখো ছবিতে 9 জন মানুষ। তো ওনার মা একটু অবাক হয়ে যায় এবং বলে যে 9 জন কীভাবে, আমরা তো 8 জন, ছবিতে তো 8 জন। বলে যে না মা দেখো, এখানে ছবিতে 9 জন। তো ওনার মা ওখান থেকে ওনাকে টেনে নিয়ে চলে আসে। তো এভাবে মোটামুটি প্রতিবারই যখন উনি ওনার নানু বাড়িতে যান তখন উনি মানে এরকম মানে প্রতিবারই এভাবে উনি গুনেন। ওনার একটা মানে নস্টালজিক জিনিস, ওনার কাছে খুব ভালো লাগে জিনিসটা, কাজটা। তো উনি এটা করতে করতে এবং প্রতিবারই উনি ওনার কাছে হয় 9 জন অথবা 10 জন এভাবে বাড়তে থাকে। তো একদিন উনি ওনার মায়ের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে ওই ছবিটার কথা হয়তো বা কোনোভাবে উঠেছে। তো উনি জিজ্ঞেস করেন যে মা, এই ছবিটা কবে তুলছো, বা তখন মানে খালামণিদের বয়স কেমন ছিল, বা এরকমই অনেক কিছু জিজ্ঞেস করতে করতে তো ওনার মা সব কিছু বলার পরে তখন ওই ভাই বলে উঠেছে হ্যাঁ, বাবাও কিন্তু অনেক ইয়াং ছিল। তো ওনার মা চমকে ওঠে যে তোর বাবা ইয়াং ছিল তুই কীভাবে দেখলি? তুই তোর জন্মের আগেই তো তোর বাবা মারা গেছে, তুই তোর বাবাকে কোথায় দেখলি? অন্য কোনো ছবিতে? বলো যে না, আমি তো ওই ছবিতে যখন গুনতে যাই তখন তো বাবার ছবি দেখি, বাবা তো আছে ওখানে। তো এটা শুনে ওনার মা ভয় পেয়ে যায় এবং সাথে সাথে মানে ওই বাড়িতেই ছিল সবাই, নানি বাড়িতেই ছিল। তো উনি সাথে সাথে ছবিটার কাছে যান এবং সেটা দেখার চেষ্টা করেন এবং ওখানে কোনো ছবি তিনি পান না, ওনার হাজবেন্ডের কোনো ছবি পান না। তো বলে যে তুই কোথায় দেখলি? বলো যে না, আমি যখন প্রতিবারই গুনতে আসি বাবার ছবি আমি দেখি এবং স্পষ্ট ছবি দেখি, বাবা তো অনেক ইয়াং, শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, এরকম এরকম উনি অনেক কিছু বলে। তো ওনার নানি এই জিনিসটা খেয়াল করেন এবং বলে যে বাবা, তুমি এই ছবিটা যতটা পারো অ্যাভয়েড করার ট্রাই করো, তুমি গোনার দরকার নেই, তুমি এসো না, এমনি দূর থেকে দেখে তুমি চলে যেও। তো এভাবে ওনার বয়স যখন 12 হয়, মানে অনেকদিন উনি বাইরে ছিলেন, ওনার মা অনেকদিন গার্মেন্টসের কাজ বা অন্যান্য কাজে উনি বাইরে থাকতেন, দূরে থাকতেন। তো অনেকদিন পরে উনি বাসায় আসছে কোনো একটা প্রোগ্রামে। তো ওই ওনার ছোটোবেলার কথা মনে করে এই মজার ছলে আবার ছবির গোনা শুরু করেন এবং ওখানে 8 জনই উনি পান। তো সারাদিন খাটাখাটনি বা খেলাধুলা, খাওয়া দাওয়া সব কিছু শেষে যখন রাত্রে উনি বাড়িতে ফেরেন এবং আবার ওই ছবিটা যখন গোনা শুরু করেন, তো হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী, সেটা হচ্ছে ততদিনে ওনার নানাও মারা গিয়েছে। তো গোনা শুরু করেন এবং ওইখানে দেখেন যে এবার 9 জন না, এবার 10 জন। তো এবার উনি বুঝতে পারেন যে না, সামথিং রং। কারণ এবার উনি ওই ছবিতে নানার ছবিটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। ওখানে ছবি অনেক দিনের আগের ছবি, তো কিছুটা অস্পষ্ট ছিল, বাট ওনার নানার ফেসটা অনেক স্পষ্ট ছবিতে এবং ওনার বাবার ফেসটাও অনেক স্পষ্ট। তো উনি আর কিছু বলেন না, ওনার ফ্যামিলিকে কিছু বলেন না। তো এরপরে ধীরে ধীরে
ওনাদের মানে ওনার নানু মারা যায়, নানি মারা যায় আর কি। নানি মারা যাওয়ার পরে ধীরে ধীরে ওনাদের ফ্যামিলির মধ্যে ভাগ বাটোয়ারা শুরু হয়, জমি জমা বা বাসায় যে জিনিসপত্রগুলো ছিল এই জিনিসগুলো ভাগ বাটোয়ারা শুরু হয়। তো ওর মধ্যে সবাই সব কিছু নিয়ে যাওয়ার পরে ওই ছবিটা আর কেউ নেয় না, ওই ফ্যামিলি ছবিটা আর কেউ নেয় না, ওনার খালামণি ওনার মামা যারাই ছিল ওরা আর কেউ নেয় না। তো উনি বলে যে ঠিক আছে, এটা আমার ছোটোবেলার অনেক স্মৃতির একটা জিনিস, তাহলে ছবিটা আমি নিব। ওনার মায়ের কাছে আবদার করে, তো ওনার মা ওই ছবিটা নিয়ে আসে। বাড়িতে যখন নিয়ে আসে একদিন রাত্রেবেলা, উনি ওনার পড়াশোনা বাকি কাজগুলো শেষ করে ওই ছবিটা নিয়ে বসছে রাতে খাওয়া দাওয়া শেষে। তো ছবিটা নিয়ে বসার পর উনি দেখতেছে যে ছবিতে সবগুলো ফেসই একটু কিছুটা ব্লার বা হচ্ছে কিছুটা অস্পষ্ট, বাট ওনার নানু, ওনার নানি, ওনার বাবা, এই তিনজনের ছবি খুবই স্পষ্ট। তো উনি চিন্তা করতেছে হয়তো বা অনেকদিন আগে দেখছি ছবিটা, তখনও হয়তো নানুর ছবিটা স্পষ্ট ছিল, আমি খেয়াল করি নাই, এখন এমনি মনে হচ্ছে। উনি আর এটা পাত্তা দেয় না। তো এভাবে যাইতে থাকে কিছুদিন, যাইতে 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 মোটামুটি কিছুদিন পরে ওনার মামা মারা যায়। তো মামা মারা যাওয়ার পরে অনেক যা যা প্রক্রিয়া আছে সব কিছু শেষ করে উনি খুব মানে বিমর্ষ অবস্থায় ছিলেন এবং খুবই দুঃখী ছিলেন ওই দিন। তো উনি ওই ছবিটা নিয়ে বসেন এবং মানে কষ্টও পাচ্ছিলেন, উনি কান্না করছিলেন। তো কান্না করতে করতে উনি ওই ছবিটা নিয়ে বসেন এবং ওনার মামার ছবি, সবার ছবি উনি দেখতে থাকেন। এবং ওখানে দেখেন যে ধীরে ধীরে ওনার মামার চেহারাটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে ছবিতে। মানে 4 জনের ছবি যারা মারা গিয়েছে তাদের সবার ছবি স্পষ্ট, এবং বাকিদেরটা ধীরে ধীরে মানে ধীরে ধীরে বলতে বাকিদেরটা অস্পষ্ট আর কি, অতটা ওদের তুলনায় অতটা মানে অস্পষ্ট আর কি। তো উনি এই জিনিসটা নিয়ে ভয় পেয়ে যান এবং উনি চিন্তা মানে তখন উনি ম্যাচিউর, বলতে গেলে ম্যাচিউর। তো উনি ভয় পেয়ে যান এবং চিন্তা করে যে না, সামথিং রং, আমাকে এই ছবিটা রাখা যাবে না বাসায়। তো উনি কাউকে কিছু না বলে ছবিটা ওই দিন রাত্রেই নিয়ে গিয়ে কোনো একটা ঝোপঝাড়ে ফেলে দিয়ে আসেন। তো যাই হোক, 2-1 দিন পরে ওনার মানে সকালবেলা আর কি উনি ব্রেকফাস্টের জন্য গেছে, মানে বাসায় ডাইনিং টেবিলে গেছে এবং ওনার মা ওনাকে খুব বকাবকি করতেছে যে কী ব্যাপার, তুই ছবিটা ফেলে দিছিস, আমি সেদিন রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে ছবিটা এখানে পড়ে আছে, তো মানে সাহস কম না, বা মানে এইভাবে বকাবকি করতেছে। অ্যান্ড ছবিটা সে সাথে করে নিয়ে আসছে। তো এটা দেখে সে অনেক ভয় পেয়ে গেছে, ওই ভাই অনেক ভয় পেয়ে গেছে। তো উনি বলতেছে, মা তুমি এটা কেন নিয়ে আসছো, একটু প্রবলেম মনে হয় এই ছবিটাতে আমার। তো উনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, বাট ওনার মা এই জিনিসটা পাত্তা দেয় না, যে কী বলে না বলে, আমি এত বছর হলো ছবিটা দেখতেছি, আমার কাছে কোনো কিছু অ্যাবনর্মাল মনে হয় না, তোর কাছে কেন মনে হবে। তো যাই হোক, ছবিটা আবার যেখানে ছিল সেখানেই রেখে দেয়। তো তার কিছু বছর পরে ওনার একজন ফ্রেন্ড ছিল, উনি ফটোগ্রাফার। উনি যখন কলেজে পড়াশোনা করতেন তখন থেকেই মানে উনি ফটোগ্রাফি করতেন, বা ওনার খুব শখ ছিল ফটোগ্রাফি। তো বেশ ভালো ফটোগ্রাফার এবং ওনার বাবাও বেশ রিনাউন্ড একজন ফটোগ্রাফার। তো উনি ওনার ফ্রেন্ডকে বলে যে ভাই দেখ, এরকম এরকম ব্যাপার, আমার কাছে তো একটা ছবি আছে, আমি বারবারই চেহারা মানে অনেকগুলো চেহারা দেখি, ওই ছবির মধ্যে অনেকগুলো চেহারা দেখি, এবং যারা মারা যায় ওদের চেহারাটা কেন যেন স্পষ্ট হয়ে যায়। তো বলে ওর কাছে বেশ ইন্টারেস্টিং লাগে বিষয়টা। তো বলে ঠিক আছে, তাহলে ছবিটা আমাকে দিস, আমরা তো মানে অনেক কিছু নিয়ে গবেষণা করি এবং আমাদের কাছে অনেক কেমিক্যাল আছে, দেখি যে ওই ছবির মধ্যে কোনো রিফ্লেকশন বা অনেক কিছুই থাকতে পারে ওর মধ্যে, তো এগুলো আছে কিনা আমি চেক করে দেখবো। তো সে ছবিটা নিয়ে এসে তাকে দেয়, অ্যান্ড সে পরের দিনই হচ্ছে ছবিটা সব ফ্রেম থেকে খুলে টুলে ওই ছবিটা নিয়ে গবেষণা শুরু করে তার মতো। তো সে বলে যে ভাই দেখ, এখানে রিফ্লেকশনের অনেক বিষয় আছে, অনেক পুরাতন ক্যামেরা, তো হয়তো বা ছায়া টায়া বা এরকম কিছু পড়ছে, যার কারণে ছবির উপর যখন আলো পড়ে তখন 1-2টা চেহারা এক্সট্রা দেখা যায়, বা এরকম রিফ্লেকশন হয়তো বা হয়, এর থেকে বেশি কিছু না। তো এটা বলে সে ছবিটা দিয়ে চলে যায় এবং খুব দ্রুত বাসা থেকে বের হয়ে চলে যায়, আর কিছু বলে না। তো এই জিনিসটা দেখে তার কাছে একটু সন্দেহজনক মনে হয় যে কী ব্যাপার, আমার বন্ধু এতটা ইন্টারেস্টেড ছিল, মাত্র 2-1টা কথা বলে ছবিটা আমাকে দিয়ে চলে গেল, কোনো প্রবলেম হয়েছে কিনা। তো উনি পরের দিন যখন কলেজে যায় ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, বাট ওনার ফ্রেন্ড এটা নিয়ে কোনো কথা বলে না। তো উনি ওই নাছোড়বান্দা যে না, আমাকে জানতেই হবে কী প্রবলেম। তো এটা করতে করতে উনি ওনার পেছন পেছন ওনার বাসা পর্যন্ত যায়, এবং বাসায় গিয়ে দেখে যে ওনার মানে ওনার ফ্রেন্ডের বাবা মা এবং সবাই বেশ চিন্তিত, মানে কিছু একটা নিয়ে চিন্তিত। তো উনি যাওয়ার পরে ওনার ফ্রেন্ড বলছে, কী ব্যাপার তুই এখানে, তুই হঠাৎ কখন আসলি। তো তখন উনি বলে যে না, আমাকে ছবিটা নিয়ে কিছু বল, আমার খুব টেনশন হচ্ছে, বা কোনো প্রবলেম আছে কিনা বল। তো তখন ওনার বাবা বলতেছে যে বাবা, তুমি এই ছবিটা কোথায় পাইছো, বা কি হয়েছে, মানে আমাকে একটু খোলাখুলিভাবে বলো। তো উনি সব কিছু বলার পরে বলতেছে, দেখো আমি মানে ছবি তোলার পাশাপাশি আমার বড় ভাই আছে, বড় ভাই একজন বড় হুজুর। তো আমি ওনাকে এই ছবিটা দেখাইছিলাম, উনি আমাকে কিছু ইনফরমেশন দিছে যে তোমার বাবা বা তোমার ফ্যামিলি মেম্বাররা যখন ছবিটা তুলতে যায়, যে লোকের কাছে তুলতে গেছিলো, তো সেই লোক ছবিটা তোলার সময় বলছিল যে আপনারা পুরা ফ্যামিলি একসাথে খুব ভালোভাবে দাঁড়াবেন, হ্যাঁ, কেউ নড়াচড়া করবেন না, একটু প্রবলেম আছে। তো কী প্রবলেম আছে উনি আর এটা বলে নাই, বলছে যে আপনারা মানে সব মানে একসাথে থাকবেন, এবং একসাথে থাকার পরে আমি এমন একটা ছবি তুলবো আপনাদের, যে ছবিতে যারা নাই তারাও থাকবে।
এই কথাটা বলে যে যারা নাই তারাও থাকবে। তো এটা প্রথমে নাকি ওই ওনার ফ্যামিলির কেউ পাত্তা টাত্তা দেয়নি, বাট ওনার নানি জানতেন, ওনার নানু জানতেন যে ছবিটা তোলার পরে যখন ওনারা খুব ভালোভাবে দেখেন তখন দেখেন যে ওই ছবিতে ওনাদের পূর্বপুরুষের অনেকের মুখ দেখা যায়। এবং ছবিতে মেইনলি 8 জন, বাট যখন ওনারা খুব ভালোভাবে দেখে তখন দেখা যায় যে ছবিতে প্রায় 12, 13, 14 বা আরও অনেক বেশি মানুষ তারা দেখতে পায়। তো এটা নিয়ে ওই যে ওনার ফ্রেন্ডের বাবা ব্রিফ করতে থাকে অ্যান্ড বলে যে আমার ভাই বলছে, মানে যিনি আলেম উনি বলছে যে আসলে সামহাউ যে ছবিটা তুলছে উনি কবিরাজি বা এই ধরনের কোনো কিছু করতো এবং ওনার সাথে তোমার নানুর খুব ভালো একটা সম্পর্ক ছিল। দ্যাটস ওয়াই উনি ওনাকে একটা গিফট হিসেবে মানে দিছে যে হ্যাঁ তোমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি একটা ফ্রেমে নিয়ে আসছি এবং তুমি সবসময় এটা দেখতে পারবা। বাট এটা যে একজন মানুষের জন্য কতটা ভয়ঙ্কর বা এরকম হইতে পারে সেই জিনিসটা সে চিন্তা করে নাই বা এরকম কিছু। তো আমার মনে হয় যতটুকু যে তুমি ও আচ্ছা, এর মধ্যে একটা ঘটনা ঘটে। সেই লোকটা বলে যে তোমার দাদার একটা ডায়েরি আছে যেটা তোমার দাদার ট্রাঙ্কের মধ্যে আছে, তুমি চাইলে সেটা একটু খুঁজে দেখতে পারো। এটা আমার ভাই বলছে, তুমি একটু খুঁজে দেখতে পারো যে আসলেও আছে কি না। তো সে সরাসরি বাড়ি চলে যায় ওখান থেকে এবং সেখান থেকে মানে সে ওই ট্রাঙ্কটা খোলে নাই, তালা দিয়ে আটকানো ছিল এবং সিল মারা ছিল কোনোভাবে। তো উনি ওটা খোলে, ভাঙার পরে দেখে যে ওর ভেতরে অনেক কিছু আছে এবং ছোট্ট একটা ডায়েরি, অনেক পুরাতন একটা ডায়েরির মতো আছে এবং ওর ভেতরে ওই যে ফ্রেন্ড মানে ওনার নানার যে ফ্রেন্ড যে ছবিটা তুলে দিয়েছিল তার সম্পর্কে কিছু লেখা আছে। এবং সে একসময় কবিরাজি করতো, অনেক মানে অনেক কিছুই করতো আর কি, এবং তার কাছে বিশেষ কিছু ক্ষমতা ছিল এবং সে সেই ক্ষমতা দিয়ে তার দাদা মানে তার নানাকে অনেকভাবে হেল্পও করছে। তো এই ছবিটা তাকে একটা গিফট হিসেবে দিয়ে গেছে এবং যাওয়ার আগে বলছিল যে আমি হয়তোবা বেশি দিন থাকবো না, হয়তোবা আমার সময় ফুরিয়ে আসছে, তো আমি তোমাদেরকে একটা গিফট হিসেবে এটা দিয়ে গেলাম। তো এটা যদি পারো সবসময় তোমাদের কাছে রেখে দিও, কখনো নষ্ট করার চেষ্টা করো না। তো এরকম কিছু একটা বলেছে। তো তারপরে যাই হোক ওনার নানার স্মৃতি হিসেবে উনি ওই ছবিটা ওই ট্রাঙ্কের ভেতরে রেখে দিয়েছেন এবং এখনও পর্যন্ত উনি ওই ছবিটা ওখান থেকে বের করেননি। বিকজ মানে উনি বলছে যে আমি লাস্ট টাইমও যখন ওই ছবিটা দেখছি আমার কাছে মানে 13-14 না, আমার কাছে আরও অনেক বেশি মানুষ মনে হয়েছে যে ওই জায়গাতে আছে, কারণ ছবিটা অনেক দূর থেকে তোলা এবং সবাইকে ফ্রেমে নিয়ে আসার জন্যই হয়তো ভাবে ছবিটা তোলা হয়েছে। এবং আমি অনেক মানুষ দেখছি এবং যাদেরকে আমি চিনি না, এবং এর মধ্যে অনেকেই মারা গেছে, আমার খালামুনি মারা গেছে, আমার মা মারা গেছে, তাদের ছবিটা আমি খুব স্পষ্টভাবে ওই জায়গাতে দেখতে পারছি, ফেসটা আমি খুব স্পষ্টভাবে দেখতে পারছি। তো আমার কাছে এখনও ভয় লাগে যে সামনে কে মারা যাবে বা কার ফেসটা আমি খুব স্পষ্টভাবে আবার এই মানে ফ্রেমে দেখতে চলেছি। তো এই জন্য আমি আর ছবিটার কখনো বের করি না, আমি ওভাবেই রেখে দিয়েছি। তো এই ছিল ওনার নাম সজল ভাই। তো সজল ভাইয়ের ঘটনা, আমি জানি না ঘটনাটা কেমন, বাট বেশ রহস্যময় মনে হয়েছে আমার কাছে, সেই জন্য আজকে শেয়ার করলাম। সো থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে।